আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ICAEW এর যে কোশ্চেন ব্যাংক আছে, যে অ্যাকাউন্টিং কোশ্চেন ব্যাংকটি, সেখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রথম কোশ্চেনটার সলভ করবো আমরা। তো সলভ করার ক্ষেত্রে কিছু ওয়ার্কিংস আমাদের করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে কিছু ওয়ার্কিংস করব। প্রথমেই অ্যামortization। আচ্ছা, অ্যামortizationের ক্ষেত্রে এখানে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো থেকে আমরা অ্যামortizationটা বের করার চেষ্টা করব। তো ম্যাথে সরাসরি অ্যামortization দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা একটা মানে ফরম্যাট ফলো করতে পারি, যেমন এই ফরম্যাটটি আমরা ফলো করতে পারি। সেক্ষেত্রে প্রথমে ব্যালেন্স বিডি, যেটা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটের ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি এবং হচ্ছে যদি বর্তমানে কোনো পারচেস করে থাকে তাহলে পারচেস লিখতে হবে, আর পারচেসটা অ্যাড করতে হবে, এবং ডিসপোজাল থাকলে মাইনাস করতে হবে। এবং অ্যামortizationের পরে এখানে আমি কোশ্চেন মার্কস দিয়ে রাখছি। তারপর হচ্ছে ইম্পারমেন্ট লস মাইনাস করতে হবে, আর যদি এই কোনো কিছু যেমন বিডির সাথে যদি কোনো কিছু ইনক্লুড থাকে সেটা মাইনাস করতে হবে। ঠিক আছে। তো এই মাইনাসের এই এই অংশটুকু যখন আমি ক্যালকুলেশন করবো, সেখানে আমি এই রেজাল্টটা পাবো। দেন সিডিটা বাদ দিয়ে দিলে আমাদের অ্যামortizationটা পাওয়া যাবে। ঠিক আছে, যেমন অ্যামortizationটা পাওয়া যাবে। এখন এই ফরম্যাটটা যদি ফলো করেন তাহলে আপনারা এখান থেকে যেমন অ্যামortization আমি এভাবে বের করলাম। কিন্তু আপনি যদি ইম্পারমেন্ট লস বের করতে চান তাহলে ইম্পারমেন্ট লসটা এখানে রাখবেন, কোশ্চেন মার্কস দিয়ে, দেন ক্যালকুলেশন করবেন, ইম্পারমেন্ট লস পেয়ে যাবেন। ঠিক আছে। তো দেন হচ্ছে ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবলের ক্ষেত্রে ট্রেড পেয়েবল দেওয়া আছে কোশ্চেনে, ব্যালেন্স বিটি যেটা, সেটাতে দেওয়া আছে 1,35,900 টাকা। $1,35,900, কিন্তু আমাদের সেখানে সিডিতেও আছে 1,47,700 টাকা। ঠিক আছে, সরি 46,700 টাকা। এখন এই জিনিসটাকে আপনারা কিভাবে মানে ক্যালকুলেশন করবেন? এখানে দেখা যাচ্ছে যে ট্রেড পেয়েবলের সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা হচ্ছে যে 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট। আপনারা দেখেন যে 13,900 টাকা সেখানে মানে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্টের, সেটা সিডির সাথে মানে 2002 সালে সেটা ইনক্লুড আছে। তাহলে সিডি ট্রেড পেয়েবল কত? ম্যাথে দেওয়া আছে ট্রেড পেয়েবল যে 4,46,700 টাকা। এবার এই সিডি থেকে যদি আমি পিপি এর যেটা সিডি
ইনক্লুড আছে সেটা মাইনাস করে তাহলে এই ফলাফলটা পাবো। এবার এটা থেকে এটা মাইনাস করে দিলে আমাদের ট্রেড পেয়েবল বের হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেইড, ট্যাক্স পেইডটা হচ্ছে আমাদের এবছরে আমরা কত টাকা ট্যাক্স পেইড করলাম, সেটাই, বা কত টাকা ট্যাক্সটা আমরা দিয়ে দিলাম সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা যাই হোক, তো ট্যাক্স পেইড আপনারা কীভাবে করবেন? ট্যাক্স পেইডটা হচ্ছে বিডি যে ট্যাক্স সেটার সাথে যে ট্যাক্স পেমেন্ট করছে সেটা বাদ দেবেন, বাদ দেওয়ার পরে সিডিটা যোগ করে দেবেন। আচ্ছা আমরা এখানে দেখি ম্যাথে ট্যাক্সের ব্যাপারে কিছু কথা বলা আছে। আচ্ছা, কম্পারেটিভ যে ব্যালেন্স শিটটা সেটার নিচের অংশে যদি আপনারা তাকান তাহলে কারেন্ট লায়াবিলিটিস দেখতে পাবেন যে ইনকাম ট্যাক্স পেয়েবল। তো সেক্ষেত্রে 2001 এবং 2002 সালে দেওয়া আছে যে ব্যালেন্স বিটিতে দেওয়া আছে 1,92,520। সেটার সাথে উপরের অংশে যদি কম্পারেটিভ ব্যালেন্স শিটের উপরের অংশে যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা দিয়েছে সেটা, তার মানে বিটির সাথে ইনকাম ট্যাক্সটা যোগ করবেন, যোগ করে সিডিটা মাইনাস করে দিলেই ট্যাক্স পেইড সেটা বের হয়ে যাবে। মানে এই বছরের ট্যাক্সের ক্ষেত্রে কত টাকা ক্যাশ আউটফ্লো হলো সেটা আপনারা পেয়ে যাবেন। এখন সেম আরেকটা বিষয়, ইন্টারেস্ট পেইডও সেম, বিডির সাথে ফাইন্যান্স কস্টটা বাদ যোগ করবেন আর সিডিটা মাইনাস করে দেবেন। পারচেস অফ পিপিই, পারচেস অফ পিপিই কত টাকার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে সেটা আমরা জানতে পারবো কিভাবে? বিডির সাথে পিপিই না, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বিডি যেটা আছে সেটার সাথে পার্সেল যোগ হবে, মানে এটা একটা ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটটা যদি আপনারা ফলো করেন তাহলে সকল মানে সবকিছু বের করতে পারবেন, মানে পিপিই রিলেটেড এই পুরো ফরম্যাটটা। ঠিক আছে, তো বিডির সাথে পার্সেস অ্যাড করবেন, এবং যদি কোনো রিভ্যালুয়েশন হয় এই পিপির যদি কোনো রিভ্যালুয়েশন হয় সেটা এখানে বসবে। তারপর হচ্ছে লেস হবে ডিসপোজাল ডেপ্রিসিয়েশন, লেস করে এইটুকু ক্যালকুলেশন করলে আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটার সাথে এটা থেকে আপনি ইনক্লুডেড ট্রেড পেয়েবল এবং হচ্ছে সিডি মাইনাস করলে এটা পেয়ে যাবেন। ওকে, দেন আমরা সেলস অফ পিপিই, মানে কত টাকার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বিক্রয় করা হয়েছে সেটা আমরা কিভাবে জানবো? দেখেন অঙ্কের মধ্যে প্রথম যেই অ্যাডজাস্টমেন্টটা দেওয়া আছে সেটাতে বলা আছে যে একটা প্রপার্টি, একটা মেশিন বিক্রয় করেছে, সেটার ক্যারিং অ্যামাউন্ট ছিল 1,27,800 টাকা। তো সেখান থেকে যদি আমি লস বাদ দিয়ে দিই সেখানে আমি পেয়ে যাব কত টাকার সম্পত্তি আমি বিক্রয় করলাম। ঠিক আছে, তাহলে ক্যারিং অ্যামাউন্ট থেকে যদি লস বাদ দিই তাহলে আমি সেলস অফ পিপিই অ্যামাউন্টটা পেয়ে যাব। দেন হচ্ছে শেয়ার ক্যাপিটাল, ইস্যু অফ শেয়ার, কত টাকার শেয়ার আমরা ইস্যু করছি। তো এই ম্যাথে আপনি সোজা হিসাবে যদি আপনি করে ফেলতে পারেন তাহলে শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়ামের যে বিটিটা আছে 2001 সালে সেটার থেকে সিডিটা বাদ দিয়ে দিলেই ইস্যু অফ শেয়ার পেয়ে যাবেন। তারপর হচ্ছে বরোইংস। আচ্ছা, এই ম্যাথে দুইটা বরোইংস আছে, একটা হচ্ছে কারেন্ট এবং আরেকটা হচ্ছে নন কারেন্ট। তাহলে আপনারা কিন্তু এটাতে এবং শেয়ার এবং শেয়ার হচ্ছে
প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার এটাও কিন্তু একটা আহ, দায়। তো সেক্ষেত্রে প্রেফারেন্স শেয়ারটাও আপনি বোরিংসের সাথে ইনক্লুড করতে পারেন। তাহলে বিডি যেই বোরিংস আছে সেটা থেকে আপনি যদি সিডিটা বাদ দিয়ে দেন, যেমন হচ্ছে কারেন্ট, নন কারেন্ট বোরিংস, আর হচ্ছে প্রেফারেন্সিয়াল এবং কারেন্ট বোরিংস, এই তিনটা যোগ করে এখানে লেখা হয়েছে। এবার এটা থেকে যদি আমি সিডিটা বাদ দিয়ে দিই তাহলেই আমি এটা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, ডিভিডেন্ড পেইড, এই ডিভিডেন্ড পেইড, ইন্টারেস্ট পেইড এবং হচ্ছে ট্যাক্স পেইড, এই তিনটা একই একই স্ট্রাকচারে আপনারা করতে পারবেন। যেমন বিডি ডিভিডেন্ড পেইড, বিডি রিটেন আর্নিংস থেকে যদি সেটার সাথে প্রফিট ফর দ্য ইয়ার যোগ করেন এবং হচ্ছে রিটেন আর্নিংস সিডি এটা বাদ দেন, তাহলেই পেয়ে যাবেন ডিভিডেন্ড পেইড। দেন হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখানে ম্যাথে দেওয়া ছিল যে অ্যাডজাস্টমেন্টে বলা ছিল যে গভর্নমেন্ট যে বন্ডটা আছে সেটাকে আপনারা ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে গণ্য করতে হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার এখানে ওভারড্রাফটও কিন্তু আছে, কম্পারেটিভ ব্যালেন্স শিটে ওভারড্রাফট আছে। তো ক্যাশ, গভর্নমেন্ট বন্ডস এবং মাইনাস ওভারড্রাফট, এটা কিন্তু বিডি, বিডিটা থেকে যদি সেম আমি সিডিটা বাদ দিয়ে দিই তাহলে এই টাকাটা আমি পেয়ে যাব। এটা হচ্ছে মানে সিডি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্সের সিডিটা। ঠিক আছে। এখন আমি হচ্ছে মূল ম্যাথে চলে যাই। মূল ম্যাথে চলে যাওয়ার জন্য আমরা প্রথমেই প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স ম্যাথে কম্পারেটিভ ব্যালেন্স শিট আপনার দেওয়া আছে, দেখবেন যে 7,30,40 টাকা। ঠিক আছে। তাহলে এটা সবসময় হচ্ছে প্লাস হয়। ইনভেস্টমেন্ট ইনকাম দেওয়া নেই সেখানে, সেজন্য এখানে ফাঁকা রাখা হয়েছে। ঠিক আছে। ফাইন্যান্স কস্ট, ফাইন্যান্স কস্টও ম্যাথে দেওয়া আছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট বা ব্যালেন্স শিটের উপরের দিকে, উপরের অংশে আপনার প্রফিট অ্যান্ড লস অফ দ্য ইয়ার, এখানে পেয়ে যাবেন হচ্ছে ফাইন্যান্স কস্ট। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ম্যাথে দেওয়া আছে, যেমন অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট টুতে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন। ইম্পায়ারমেন্ট লস, ইম্পায়ারমেন্ট লস দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট এইটে। ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট এইটে দেওয়া আছে ইম্পায়ারমেন্ট লস। তারপর হচ্ছে অ্যামortization, যে অ্যামortization ওয়ার্কিংসে বের করলাম। হ্যাঁ। তারপর হচ্ছে লস অন সেল অফ পিপিই। আচ্ছা, লস থাকলে কিন্তু প্লাস হয়। ঠিক আছে। কখন প্লাস কখন মাইনাস হবে সেগুলো কিন্তু আপনারা বই থেকে ডিটেলসে পড়ে নেবেন। ঠিক আছে। তাহলে লস অন সেল অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটা কিন্তু আমরা ওয়ার্কিংয়ে বের করেছি। ঠিক আছে। গেইন অন সেল অফ ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, ইনটেনজিবল অ্যাসেটের 4 নম্বর, 4 নম্বরের যে অ্যাডজাস্টমেন্টটা সেখানে দেওয়া আছে যে একটা ইনটেনজিবল অ্যাসেট তারা বিক্রয় করেছে 24,000 টাকা, কিন্তু সেটার ক্যারিং অ্যামাউন্ট ছিল 17,000 টাকা। তাহলে এই যে ক্যারিং অ্যামাউন্ট এবং বিক্রয় অ্যামাউন্ট, এটার ডিফারেন্সটাই হচ্ছে মানে প্রফিট। তো একটা গেইন হয়েছে, সেটার জন্য আমরা ইনটেনজিবল অ্যাসেটের এটাকে মাইনাস করলাম। তারপর মুভমেন্ট ইন ইনভেন্টরিজ। ঠিক আছে। মুভমেন্ট ইন ইনভেন্টরিজ 2001 সালে ব্যালেন্স বিডিতে দেওয়া ছিল 2,85,550 এবং সিডিতে দেওয়া ছিল 43,40,000 টাকা। তো এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে মানে এই টাকাটা পাবো। তো যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে কারেন্ট লায়াবিলিটিস, সরি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে ইনক্রিজ হলে কি হবে, মাইনাস হবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে প্লাস হবে। মুভমেন্ট রিসিভেবলস,
রিসিভেবলস এটা উম, উম, এটা হচ্ছে ওপেনিং থেকে ক্লোজিংটা বাদ দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মুভমেন্ট ইন পেয়েবলস। পেয়েবলস ওয়ার্কিংস টুতে আমরা বের করেছি, সেটাই এনে এখানে দিয়ে দিলাম। যেহেতু পেয়েবলসটা বৃদ্ধি পেয়েছে, সরি, পেয়েবলসটা হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার কারণে আমরা মাইনাস করতে হয়েছে, ঠিক আছে। এইটা ক্যালকুলেশন করলে, সব পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে পাবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। তো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন থেকে আহ, আমাদের আচ্ছা, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস থেকে আমরা ট্যাক্স পেইড এবং হচ্ছে ইন্টারেস্ট পেইড বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো নিট ক্যাশ ফ্রম অপারেশন অর অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এটার সাথে আমাদের আবার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে পারচেস অফ পিপিই, ঠিক আছে। আমরা কিন্তু ওয়ার্কিং ফাইভে কিভাবে পিপিই মানে ক্রয় করা হয়েছিল সেটা বের করেছিলাম। তাহলে ওয়ার্কিংস ফাইভ থেকে আমরা এটা দেখে নেব। তারপর হচ্ছে পারচেস অফ ইনটেনজিবল অ্যাসেট। পারচেস অফ ইনটেনজিবল অ্যাসেট এখানে ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট ফোরে দেওয়া আছে, ইনটেনজিবল অ্যাসেটস কস্টিং 2,51,340, ঠিক আছে। এটা অ্যাডজাস্টমেন্ট ফোরে দেওয়া আছে। দেন হচ্ছে সেল অফ পিপিই, এটা তো আমরা ওয়ার্কিং সিক্সে বের করেছি কত টাকার সম্পত্তি আমরা বিক্রয় করেছিলাম, মানে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে। এবং সেল অফ ইনটেনজিবল অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট কত টাকার ইনটেনজিবল অ্যাসেট আমরা বিক্রি করেছি সেটা দেওয়া আছে, কত টাকায়, মানে আমরা আমাদের কাছে কত টাকা আসছে এই ইনটেনজিবল অ্যাসেটটা বিক্রি করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে 4 নম্বর অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে যে 24,000 টাকা তারা বিক্রি করছে। তো এটা ক্যালকুলেশন করলে এই ফলাফলটা পাওয়া যাবে। দেন আমরা যাবো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার, আমরা তো এটা ওয়ার্কিংসে বের করেছি, যেটা ওয়ার্কিং 7 ছিল। এবং হচ্ছে মুভমেন্ট ইন বোরিংস, এটাও আমরা বের করেছি, ওয়ার্কিং 8-এ ছিল। ডিভিডেন্ড পেইড ওয়ার্কিং 9-এ ছিল। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এই ফলটা পাবো। এবার অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবং হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই তিনটা প্লাস করলে আমাদের এই ফলাফলটা আসবে, ঠিক আছে। এই ফলাফলটা থেকে যদি আমরা ধরুন বিডি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, যেটা আমরা ওয়ার্কিংয়ে করেছিলাম, সেই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যেটা বিডি আছে সেটার সাথে সেটা আমরা এখানে বসাবো। তাহলে এটার সাথে এটা যদি আমরা মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে আমরা মানে হচ্ছে বছরের শেষের যেই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কত, মানে পুরো ম্যাথটা করে আমরা শেষে 2002 সাল অর্থাৎ সিডি ক্যাশ পেলাম 26,270 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথটা মিলে গেল, 26,270 টাকা আমাদের সমাপনী যে ব্যালেন্স বা এই টাকাটা আমাদের রয়েছে, যেটাই বলেন, এটা আমাদের মানে এটা হচ্ছে বিডি ক্যাশ, এটা বিডি ক্যাশ। এটার সাথে এটা যদি আমরা প্লাস করি তাহলে এই টাকাটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই তো পুরো ম্যাথটাই মিলে গেল। এভাবে এভাবে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, কখন আমরা হচ্ছে যে পারচেস অফ পিপিই, যখন এটা এটা কখন এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করতে পারবো, যখন হচ্ছে রিটেন ডাউন ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে। তখন আমরা এই
ফরম্যাটটা ইউজ করব। উম, আবার আমি যদি সহজ কথায় বলতে চাই তাহলে কম্পারেটিভ ব্যালেন্স শিটে দেখবেন যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং হচ্ছে অ্যামোর্টাইজেশন নেই। হ্যাঁ, এখানে আপনি পিপি এর বদলে ইয়া দিতে পারেন, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, সেটা নিয়েও এই ফরম্যাটে কাজ করতে পারেন, তাহলে খুব সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারবেন। আসলে এটা তো হচ্ছে যে যখন আমরা বাসায় করি বুঝে বুঝে তখন এত বড় করে ডিটেলস করে করি, কিন্তু যখন পরীক্ষার হল করবো তখন তো এত ডিটেলস করবো না। বাসায় বেশি প্র্যাকটিস করলে তারপরে আমাদের খুব সহজে আমরা মুখে মুখে ম্যাথের যে ওয়ার্কিংস গুলো আছে সেগুলো করতে পারবো। ঠিক আছে, এই ফরম্যাটটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব ভালো করেই ইয়ে করতে পারবেন। তাহলে কখন এটা ফলো করবেন এই ফর্মে? যখন আপনি দেখবেন যে কম্পারেটিভ ব্যালেন্স শিটে যে আহ, উম, মানে নন কারেন্ট অ্যাসেট গুলো দেওয়া আছে সেগুলোর ডেপ্রিসিয়েশন নেই, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নেই, তখন হ্যাঁ, এই ফর্মেট ইউজ করবে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি, কোথায় ভুল হচ্ছে বা কোথায় আপনাদের খুব আমার থেকে আরো ভালো বেটার কোনো আইডিয়া আছে কিনা এই ম্যাথের ব্যাপারে, সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং আমাকে বলতে পারেন যে এখানে আপনার এই সমস্যাটা রয়েছে, বা সেটা আপনি আমার যে সমস্যাটা সেটা আপনি কিভাবে সলভ করতে পারবেন, সেটা আমাকে বলে দিতে পারেন, আমি আপনার কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।